নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকে যে ক্লাস হবে এই ক্লাস হবে জ্যাক বোর্ড ঝাড়খণ্ডের যে রয়েছে সেই জ্যাক বোর্ডের বাংলা ক্লাস আজকে হবে, ঠিক আছে। তো আজকের এই জ্যাক বোর্ডের বাংলা ক্লাসে আমরা দেখব বাংলা অনুচ্ছেদ কীভাবে লিখতে হবে। পরীক্ষাতে তোমাদের এই অনুচ্ছেদ লেখাতে অনেক নম্বর হয়ে থাকে, ঠিক আছে। অনেক সময় 5 নম্বর হয়ে থাকে, অনেক সময় 10 নম্বর হয়ে থাকে, ঠিক আছে। তো কিভাবে অনুচ্ছেদটা লিখলে বেশি নম্বর পাওয়া যায় সেই বিষয় সম্পর্কে আজকে জানাবো, যে কোন নিয়মগুলো মেনে চলতে হবে, ঠিক আছে। যে কটা নিয়ম আমি বলবো এখানে মোটামুটি 5-6টা নিয়ম রয়েছে, যদি সেই নিয়মগুলো ফলো করো তাহলে মোটামুটি যদি 10 নম্বর থাকে তাহলে 9 নম্বর পাবে, আর যদি 5 নম্বর লেখা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই 5 নম্বর পেয়ে থাকবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, বিশেষ করে মনে রাখবে যে তোমাদের পরীক্ষা 10 তারিখে রয়েছে, ঠিক আছে। তো সেটাকে মাথায় রেখে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর জ্যাক বোর্ড বাংলা ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এবারে। তো চলো এবারে ভিডিওটা শুরু করি। আচ্ছা, মোটামুটি যে জিনিসগুলো নিয়মের মধ্যে, সেটা হচ্ছে মূল নিয়মের মধ্যে হচ্ছে এখানে যেমন একটা রয়েছে, ঠিক আছে, দেয়া রয়েছে। সেটা হচ্ছে যে তোমাদেরকে অনুচ্ছেদটা 150 শব্দের মধ্যেই লিখতে হবে, ঠিক আছে। আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে অনুচ্ছেদের ভাষা হবে সহজ সরল। এটার মানে হচ্ছে যে অনুচ্ছেদ লেখার সময় সাধু ভাষা আর চলিত ভাষা মিক্স করা যাবে না। সব সময় মাথায় রাখবে যে চলিত ভাষায় লিখবো, ঠিক আছে। সাধু ভাষায় লেখার চেষ্টা একদম করবে না, ঠিক আছে। মানে শুদ্ধ বাংলা যেটাকে বলা হয়, যে যেমন যাইতেছে, খাইতেছে, গিয়াছিলাম, এরকম করে করে লিখবে না, সহজ সরল ভাষায় লিখবে। আচ্ছা, এরপরে এই নিয়মগুলো ছাড়াও অন্য কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে। যে এই যে যেমন একটা এখানে অনুচ্ছেদ রয়েছে, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করবে একটা জিনিস, যে অনুচ্ছেদের সব থেকে বড় নিয়ম হচ্ছে যে অনুচ্ছেদ, এটা মনে করবেন না যে অনুচ্ছেদ প্রবন্ধ, ঠিক আছে। অনুচ্ছেদ কখনোই প্রবন্ধ নয়। তাহলে দ্বিতীয় যেটা নিয়ম মনে রাখতে হবে, অনুচ্ছেদ কিন্তু একটি প্যারার মধ্যেই লিখতেই হবে। এই যে এখানে যেমন শুরু হয়েছে, এটা এখানে দেখো, এখানে শুরু হয়েছে এখানে, ঠিক আছে। আর কোনো প্যারা চেঞ্জ করা হয়নি, দেখে নাও, শেষ পর্যন্ত কোনো প্যারা চেঞ্জ হবে না। তাহলে কি হবে না, অনুচ্ছেদ একটা প্যারাতেই লিখতে হবে, ঠিক আছে। এবারে অন্য যেটা কথা হলো, অনুচ্ছেদের মধ্যে কোনো রকমের কোনো পয়েন্ট দেয়া যাবে না। এটার মানে কি, যেমন এখানে এরা শুরু করেছে, কোনো ভূমিকা নয়, শেষে কোনো উপসংহার নয়, এরকম কিছু দেয়া যাবে না, ঠিক আছে, চলবে না। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অনুচ্ছেদ লেখাটা। এবারে অন্য কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এর একটা নামকরণ করতে হবে, ঠিক আছে। এই যে অনুচ্ছেদগুলো রয়েছে, যেমন এর একটা নামকরণ করা হয়েছে কি, যে একটি শীতের সকাল, ঠিক আছে। তো একটি শীতের সকাল। এবারে প্রশ্ন আসছে যে তাহলে প্রশ্নতে, তোমাদের পরীক্ষার প্রশ্নতে যেটা থাকবে, অনুচ্ছেদের নামকরণ করাই থাকবে ওখানে, সেই নামটি দিয়েই কিন্তু লিখতে হবে, অন্য যে কোনো করলে চলবে না, ঠিক আছে। এবারে শেষ যেটা নিয়ম হচ্ছে, শেষ নেই, আর দু একটা নিয়ম রয়েছে, যেমন ভাষা সহজ সরল হবে। আচ্ছা, অনুচ্ছেদ লেখার সময় কোনো রকমের যদি ভুল ভাল হয়, কাটাকাটি করা যাবে না। যদি কাটতেই হয়, মনে করুন যে এই যে শব্দটা হয়েছে ভুল, ব্যাপার শব্দটা, তাহলে এক লাইনে কাটবে, ঠিক আছে, একটা রেখা টেনে রেখে দেবে, তার বেশি কাটবে না। ঠিক যেমন এই দাঁড়িয়ে আছি শব্দটা যদি কাটি, তাহলে এরকম করে কাটবে, তার বাইরে করবে না কিছু, ঠিক আছে। না হলে কিন্তু সম্পূর্ণটা নাম্বার কাটা যাবে। এরপরে অনুচ্ছেদের মধ্যে যে তোমরা কাহিনীটা লিখবে, ঠিক আছে, বা যেটা নিয়ে লিখবে, সেটা কিন্তু কাল্পনিক চলবে না। মানে গল্পটা মিথ্যা গল্প লেখা চলবে না, ঠিক আছে। আর গল্পটা অযৌক্তিক যেমন হয় না, যুক্তি দিয়েই হয়। আচ্ছা, তাহলে কি লিখতে হবে, সঠিক জিনিস লিখতে হবে, বাস্তব জিনিস লিখতে হবে। যেমন এখানে যে রয়েছে এটা, যে একটি শীতের সকাল, তো শীতকালে যেমনটি হয় সেটিই লিখতে হবে। এমন লেখা চলবে না যে শীতকাল একবারেই আমরা শীতকালে মরে যাই, কিংবা আরও কিছু, ঠিক আছে, ঠান্ডায়, এরকম মিথ্যা কথা কিছুই লেখা যাবে না। মানে কাল্পনিক কোনো জিনিস মানে বাড়িয়ে চাড়িয়ে লেখা যাবে না। যেটা সঠিক, যেটা বাস্তব, যেটা ঘটিত হয় সেটাই লিখতে হবে। এবারে 150 শব্দে লিখতে হবে। আচ্ছা, সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাতের লেখাটি সুন্দর হতে হবে। হাতের লেখা যদি সুন্দর হয়, মাস্টারের মন জয় করতে পারো, তাহলে বিশ্বাস করুন, আমি বলছি 5 নম্বরের মধ্যে 5 নম্বর পাবে। এটা হচ্ছে অনুচ্ছেদ লেখার কিছুগুলা নিয়ম। তো এবারে আমরা এর মধ্যে একটা দেখে নেব, ঠিক আছে। যেমন এখানে রয়েছে যে পণ প্রথা ও নারী নির্যাতন, ঠিক আছে। তো যদি এরকম প্রশ্ন আসে যে পণ প্রথা বা নারী নির্যাতন নিয়ে লেখো, তাহলে তোমরা এইভাবে লিখবে। এখানে যেমন রয়েছে যে আজকাল নারী নির্যাতন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানে প্রতিদিনকার ঘটনা, ঠিক আছে, দাঁড়িয়েছে। সংবাদপত্রে পাতা উল্টালেই আমরা দেখতে পাই। সংবাদপত্রে এখন বেশিরভাগে না লিখে তোমরা লিখবে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে, ইউটিউবে,
ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে নারী নির্যাতন হচ্ছে, মানে নারীদেরকে নির্যাতন করা মানে কি, তাদেরকে বিভিন্ন রকমভাবে টর্চার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইগুলো এইভাবে লিখবি। তার সাথে কি করে নির্যাতনটা হয়, কোথায় হয়, উল্টাল দেখতে পাই। তো বলছে পাই আমরা বিবাহিতা নারীদের প্রতি শ্বশুর বাড়ির মানুষের নির্মম অকথ্য অত্যাচার। অকথ্য মানে যে কথাগুলো বলাও চলবে না, সেরকমভাবে অত্যাচার করে। আর কতক নারী প্রাণ হারাতেও হচ্ছে, অনেকজনের প্রাণ হারাচ্ছে। কতক নারী শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে যাচ্ছে, মানে ডিভোর্স করাই নিয়েছে বা সম্পর্ক শেষ করে দিয়েছে, আশ্রয় নিতে হয়েছে। আচ্ছা, যন্ত্র সভ্যতার যুগে বলতে কি, মানে যন্ত্র সভ্য এখন যে এই যে মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার সিস্টেমে বা এই যে সব কিছু যন্ত্র সভ্যতা, সব কিছু যন্ত্র দিয়েই তৈরি হচ্ছে। তো যন্ত্র সভ্যতার যুগে মানুষ কী হয়েছে, দানব সেজে নারী নির্যাতন আর বিবেককে হীনতার পরিচয় দিচ্ছে। তার একটা মুখ্য কারণ হলো পণ প্রথা। যে কারণে নারী নির্যাতন হয় সেটা হচ্ছে পণ প্রথা। তো আজকের শিক্ষিত অশিক্ষিত সব প্রকারের মানুষই এত স্বার্থপর আর অর্থ লালুপা, মানে টাকা পয়সার লোভী, ঠিক আছে, যে হীনতার চরম শিখরে পৌঁছেছে। তা সীমা ছাড়িয়ে পুত্রের বিবাহের বিনিময়ে কন্যার বাবার কাছ থেকে এই অযথার্থ অর্থ দহন করছে, মানে টাকা নিচ্ছে। এবারে মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবার যে নিঃস্ব হয়ে যাচ্ছে, সমাজের নির্দয় নিষ্ঠুর মানুষের ছেলে মেয়েদের মধ্যে মস্ত বড় বিভেদের একটা মানে প্রাচীর তুলে দিয়ে মেয়েকে হেয় মানে কি, তুচ্ছ, ঠিক আছে, প্রতিপন্ন করতে চাইছে, ঠিক আছে, মানে দেখাতে চাইছে। তার সাথে কি লিখেছে এখানে লিখতে হবে যে মেয়েরা বাধ্য হচ্ছে আত্মহত্যা করতে একবিংশ শতাব্দীতে, মানে এই 2000 সালের পর থেকে যে পদার্পণ করতো, মানে এখন এই সময় এসেও 2020-তে এসেও যে মানুষ কন্যা ভ্রূণ হত্যা সামিল হচ্ছে। ভ্রূণ হত্যা মানে গর্ভ হত্যা, ঠিক আছে, বাচ্চা জন্ম না হওয়ার পূর্বেই তাকে হত্যা করে দেওয়া। এই ঘৃণ্য মানসিকতা, মানে জঘন্য মানসিকতার জন্য দায়ী খালি পণ প্রথা, ঠিক আছে। কেননা মেয়ে জন্ম নিলে তাকে পণ টাকা লাগবে। তাহলে পুরুষ প্রধান সমাজে একটি বিকৃত মানসিকতা আর পৌরসত্ব বিবেকহীনতা নারীকে হেয় প্রতিপন্ন করার জন্য দায়ী নারীরা, ঠিক আছে, ও স্বয়ং এর জন্য দায়ী। তাহলে নারীরাই স্বয়ং মেয়ে বা মা হয়েও শাশুড়ি ও ননদ রূপে বধূ অত্যাচার করতে দ্বিধাবোধ করেনি। অনেক সময় এরকম পরিবারে হয়ে থাকে যে একজন নারী, সে হচ্ছে মা কিংবা শাশুড়ি কিংবা ননদ রূপে পুত্রবধূকে অত্যাচার করে, ঠিক আছে। আজ শিক্ষিত ক্ষেত্র এত নৈতিক অধপতন ঘটেছে যে মানুষের নির্বিকারে নারী নির্যাতনকে মেনে নিয়েছে, মানে না কিছু বিরোধিতা করে, না কিছু বলেই সেটা মেনে নিয়েছে। আচ্ছা, শিক্ষিত মানুষরাও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। শিক্ষিত মানুষরাও নারী নির্যাতনকে প্রতিবাদ করতে পারছে না। এর কারণ কি না, স্বাধীনতা প্রাপ্তির পর, মানে দেশ স্বাধীন হওয়ার পর যে আইন করে পণ প্রথা বন্ধ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তা বন্ধ হয়নি, ঠিক আছে। পণ প্রথা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা বন্ধ হয়নি, বরং পণ প্রথা ও নারী নির্যাতনের পরিমাণ বেড়েছে। আর কি হয়েছে, সেটা বেড়েছে। তাহলে আজ পণ প্রথা ও নারী নির্যাতন বন্ধ করার জন্য যেমন আইনের প্রয়োজন আছে, তেমনি আছে প্রয়োজন সামাজিক চেতনা, ঠিক আছে। মানে মানুষের মধ্যেই চেতনা হওয়া দরকার। আইন কি বলছে সেটার সাথে অতটা করে না, কিন্তু আইন যেখানে লেখা রয়েছে যে পণ নেওয়া চলবে না, সেখানেও কিন্তু সামাজিকভাবে যখন পরিবর্তন হয় না, সেটা কিন্তু হচ্ছে না। এই জন্য সামাজিক চেতনা দরকার। তারপরে নেওয়া হয়েছে যে পণ প্রথা ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে যুবা সম্প্রদায়কে, ঠিক আছে, যুবা সম্প্রদায় মানে তোমাদেরকেই বলছে, ঠিক আছে, এগিয়ে আসতে হবে, সশক্ত আন্দোলনের জোয়ার তুলতে হবে, ঠিক আছে। তো এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো অনুচ্ছেদ তোমাদের জন্য উদাহরণস্বরূপ দেওয়া হলো, যেমন বন্ধুত্ব রয়েছে। যদি এগুলো পড়তে মনে হয় তাহলে দেখে নিবে, আমি আর বাকিগুলো আলোচনা করছি না। হ্যাঁ, ভিডিওটা স্টপ করে দেখে নেবে। এরপরে বন্ধুত্বর পরে রয়েছে স্বাস্থ্যই সম্পদ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্বাস্থ্যই সম্পদ দেখে নিন একবার।
তারপরে স্বাস্থ্য সম্পদের পরে যেটা রয়েছে সেটা এখানে স্বাস্থ্য সম্পদ শেষ হচ্ছে, তারপরে গণতন্ত্র দিবস রয়েছে, ঠিক আছে। তো গণতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস যে কোনো সময় তোমাদের আসতে পারে। এছাড়াও আরও অনেকগুলো রয়েছে, যেমন অধ্যয়ন ছাত্রদের তপস্যা বা ছাত্রানামও অধ্যয়ন তপ, তো এরকম টাইপেরও আসতে পারে। পরীক্ষায় যেটা প্রশ্ন করবে সেটার উপরেই তোমরা নির্ধারিত কিন্তু যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মাথায় রেখে লিখবে। তাছাড়াও যেমন খেলাধুলার প্রয়োজনীয়তা, ঠিক আছে, খেলাধুলার প্রয়োজনীয়তা কেন হয় ছাত্র জীবনে সেটাও লিখবে এখান থেকে একটু দেখে নেবে। আর এখানে এটা শেষ হচ্ছে। তারপরে এটা হচ্ছে খুবই আরও ইম্পর্টেন্ট যে বিজ্ঞান তাহলে আশীর্বাদ না অভিশাপ, ঠিক আছে। তো এটা এখানে দেওয়া রয়েছে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তারপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আরও খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সময়ের মূল্যবোধ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও দেখে নেবে, আর যদি মনে হয় তো খাতায় আজকে একবার তুলে নেবে, প্র্যাকটিস করে নেবে পরীক্ষায় যাওয়ার আগে, ঠিক আছে। আর সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা, ঠিক আছে, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা কী সেটাও একবার এখান থেকে দেখে নেবে। আর ছাত্র জীবনের শৃঙ্খলাবদ্ধতা মানে ডিসিপ্লিন থাকতে হবে কতটা, ঠিক আছে। তো ছাত্র জীবন একটা খুবই মহত্বপূর্ণ জীবন, সেখানে নিয়মকানুন মেনে চলাই ভালো। আর শিক্ষক শিক্ষিকা দিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। তো আশা করি তোমাদেরকে কেমন লেগেছে ভিডিওটা জানাবে, আর যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে জানাবে। গ্রন্থাগার মানে হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে, অনেক সময় লাইব্রেরি সম্পর্কেও লিখতে দিই, মানে গ্রন্থাগার সম্পর্কেও লিখতে দিই। তো যাই হোক, এখানেই আজকের এই অনুচ্ছেদ লেখার ভিডিওটা শেষ হলো। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরপরে যে ভিডিওগুলো আসবে তার জন্য একটু অপেক্ষা করবে। তোমাদের দুটো টপিক্সের উপর আরও ভিডিও দেওয়া বাকি রয়েছে, দুটো নেই তিনটা রয়েছে। সেটা আছে একটা যেমন রাজকাহিনীর উপর কোনো ভিডিও দেওয়া হয়নি, সেটা চেষ্টা করবো আর একটু পরে দিয়ে দেওয়ার। আর একটা হয়েছে যে তোমাদের সমাস ও সন্ধি নিয়ে যে ক্লাসগুলো দেওয়া হয়নি, একটা সন্ধি নিয়ে দেওয়া হয়েছিল ছোট্ট করে, সেখানে ভিডিওটা অনেকজনই তোমরা হয়তো দেখেছো। আর আজকে সমাস ও সন্ধি আর ওই রাজকাহিনী নিয়ে ভিডিও পেয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানে অল করে রাখবে, তাহলে ভিডিওটা আমি পোস্ট করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে যারা কালকে মানে 10 তারিখে পরীক্ষা লিখছে বাংলা ঝাড়খণ্ড জ্যাক বোর্ড থেকে।